বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, লেবাননে হামলার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ড্রোন হামলা, 18 ইসরায়েলি সেনা হতাহত। জানিয়ে দেব, যুদ্ধের নতুন পরিকল্পনা তৈরি করছেন জেলেনস্কি, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে চায় ইউক্রেন। এদিকে গাজার গভীরে ঢুকেছে ইসরায়েলি ট্যাঙ্ক, লড়ছে হামাস যোদ্ধারা। জানিয়ে দেব, নতুন অস্ত্রের উৎপাদনের দাবি উত্তর কোরিয়ার, বলছে বিবিসির প্রতিবেদন। সর্বশেষ জানিয়ে দেব, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, প্রার্থিতা প্রত্যাহারের চাপে পড়ল বাইডেন। লেবাননের হামলার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ড্রোন হামলা, 18 ইসরায়েলি সেনা আহত। হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের 18 সেনা আহত হয়েছে, যাদের একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, রবিবার গ্যালিলি ও উত্তর গোলানে হিজবুল্লাহ একাধিক ড্রোন পাঠায়, যার মধ্যে একটি বিস্ফোরক বোঝাই ড্রোন রোমম অঞ্চলে গোলানে আঘাত হানে। গত কয়েকদিন ধরে হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং রকেট ছুড়েছে। হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে রবিবারের হামলায় লেবাননে ইসরায়েলি বাহিনী আক্রমণের জবাবে এটা করা হয়েছে। গত বছরের 7 অক্টোবর গাজা ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হলে পরের দিন থেকেই হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন বসতি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে। যুদ্ধ শুরুর দিকে সীমিত আকারে হামলা চালালেও সাম্প্রতিক মাসগুলোতে এর তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েল হুমকি দিয়েছে, হিজবুল্লাহর হামলা থামাতে না পারলে তারা লেবাননে পূর্ণমাত্রা যুদ্ধ শুরু করবে। এদিকে নতুন পরিকল্পনা তৈরি করেছেন জেলেনস্কি, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে চায় ইউক্রেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই জন্য একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করেছেন তিনি। কিয়েভের একটি সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, যুদ্ধ থামাতে আমরা কূটনৈতিক উপায়ে কাজ করছি। যুদ্ধ বন্ধ করার কথা বললেও ইউক্রেনের রাশিয়ার সাথে বর্তমান কোনো আলোচনা চলছে না। কিয়েভ শান্তি চুক্তির জন্য নানা শর্ত দিয়েছে। বিশেষ করে জেলেনস্কিরা বারবার বলছেন, ইউক্রেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অঞ্চলগুলো থেকে রাশিয়াকে অবশ্যই সেনা প্রত্যাহার করতে হবে। এই অঞ্চলগুলোর মধ্যে 2014 সালের রাশিয়ার দখল করা ক্রিমিয়া উপদ্বীপও রয়েছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী আরও অগ্রগতি অর্জন করেছে। তার ভাষ্যমতে, রাশিয়ার অভিযানের মুখে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে আরও এলাকা ছেড়ে গেছেন ইউক্রেনের সেনারা। মূলত সেখানে আত্মসমর্পণ করেছে কিয়েভ। ওই এলাকাগুলো বর্তমানে রুশ বাহিনীর দখলে রয়েছে। বর্তমানে ইউক্রেনের প্রায় 25% এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া 2022 সালে দেশটির 4টি অঞ্চল বিতর্কিত গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে গাজার গভীরে ঢুকেছে ইসরায়েলি ট্যাঙ্ক, লড়ে যাচ্ছে হামাস। যুদ্ধবিরতি আলোচনায় দৃশ্যত কোনো অগ্রগতি নেই। অবরুদ্ধ গাজা উপত্যকায় এখন সমান তালে চলছে ইসরায়েলি আগ্রাসন। হামাস সহ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো লড়াই চালিয়ে যাচ্ছে সাধ্যমতো। তীব্র প্রতিরোধের মুখে পিছু হটছে না ইসরায়েলি বাহিনী। এবার তারা গাজায় আরও গভীরে প্রবেশ করার চেষ্টা করেছে। বিশ্ব গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর গাজার উত্তরাঞ্চলীয় শেজাইয়া ও দক্ষিণাঞ্চলীয় রাফা ও পশ্চিম ও মধ্যাঞ্চলের ট্যাঙ্ক নিয়ে আরও গভীরে ঢুকে পড়েছে। রবিবার মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আবারও নিজের অবস্থান ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, হামাসের বিরুদ্ধে জয় ছাড়া কোনো বিকল্প নেই। নেতানিয়াহু বলেছেন, সেনারা রাফার শেজাইয়ায় অভিযান চালাচ্ছে। গাজার সবখানেই তারা অভিযান চালাচ্ছে। প্রতিদিন অনেক সন্ত্রাসীকে মারা হচ্ছে। মাটির নিচেও লড়াই হচ্ছে জানিয়ে নেতানিয়াহু বলেন, হামাস নির্মূল সহ সব জিম্মিকে ফিরিয়ে আনা ইসরায়েলের জন্য হামাসকে হুমকি হতে না দেওয়া এবং দক্ষিণ ও উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিজেদের বাড়িতে ফিরিয়ে আনার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে আমরা সংকল্পবদ্ধ। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের সেনারা শনিবার থেকে শেজাইয়াতে অভিযান চালাচ্ছে। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দুকধারী নিহত হয়েছেন। হামাসের সামরিক শাখা ও ইসলামিক জিহাদ শেজাইয়া ও রাফাতে তুমুল লড়াইয়ের কথা জানিয়েছেন। তাদের দাবি করা হয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীকে লক্ষ্য করে ট্যাঙ্ক বিধ্বংসী রকেট ও মর্টার নিক্ষেপ করেছে। গত বছর 7 অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের লড়াই চলছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 38,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে নতুন অস্ত্র উৎপাদনের দাবি উত্তর কোরিয়ার, বলছে বিবিসির প্রতিবেদন।
চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার একটি অস্ত্র পরীক্ষা দুই কোরিয়ার মধ্যে নতুন করে বিবাদের জন্ম দিয়েছে। পিয়ংইয়ং বলেছে যে তারা একটি সর্বাধুনিক একাধিক ওয়ারহেড ও সুচালু মাথাসম্পন্ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সিউল তাদের এই দাবি মিথ্যা বলে অভিযোগ করেছেন। এর কয়েক ঘন্টা পরে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া তাদের এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে বলে ব্যাপক গুণাগুণ গাইতে থাকেন। বৃহস্পতিবার প্রমাণ হিসেবে এই সংক্রান্ত কিছু ছবিও প্রকাশ করে। পিয়ংইয়ংয়ের এই দাবিকে প্রতারণা ও অতিরঞ্জন বলে অভিহিত করেছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া যেই আসলে ব্যর্থ হয়েছে তার ইঙ্গিত করে তারা তাদের নিজস্ব প্রমাণ প্রকাশ করেছেন। এদিকে বিশ্লেষকরা উত্তর কোরিয়ার দাবির সত্যতা সম্পর্কে অনিশ্চিত থাকার কথা জানিয়েছেন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া যেই অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে সেখানে তারা অস্ত্র কতটা উন্নত করে তুলেছে নানা জটিলতার কারণে সেটা যাচাই করা সহজ নয়। উত্তর কোরিয়ার সর্বশেষ দাবি সত্য হলে এটাই প্রমাণিত হবে যে তারা ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। একাধিক ওয়ারহেড ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা কঠিন। এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধের যে প্রযুক্তি দরকার সেটা অর্জন করা বেশ চ্যালেঞ্জিং। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্র, যারা 1960 সালের দশকে এই ধরনের প্রযুক্তি তৈরি করেছে, সেই সাথে যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীনের মধ্যে এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধের সক্ষমতা রয়েছে বলে জানা গেছে। পিয়ংইয়ং এখন ঘোষণা করেছে যে তারাও এমন সক্ষমতা অর্জনের কাছাকাছি পৌঁছে গিয়েছে। উত্তর কোরিয়া শেষ পর্যন্ত MIRV সক্ষমতা অর্জন করতে পারে কিছু সময়ের জন্য, এমন সম্ভাবনার কথা জানিয়েছে বিশেষজ্ঞরা। MIRV হলো আলাদাভাবে একাধিক লক্ষ্যে নিক্ষেপ করা যায় এমন অনুপ্রবেশকারী পুনঃপ্রবেশকারী যান। এটি এমন এক প্রযুক্তি যেখানে একটি ক্ষেপণাস্ত্রের সাথে বেশ কয়েকটি ওয়ারহেড যুক্ত থাকে যা উৎক্ষেপণের পরে আলাদা হয়ে যায়। এরপর ওয়ারহেডগুলো তাদের নিজস্ব রকেট দ্বারা পরিচালিত হয়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই ওয়ারহেডগুলো বিভিন্ন গতিতে একাধিক দিকে ছিটকে যায় এবং একে অপরকে কয়েকশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়। এই বৈশিষ্ট্যের কারণে অস্ত্রটিকে বিশেষভাবে কার্যকর বলে বিবেচনা করা হয়। বৃহস্পতিবার পিয়ংইয়ং বলেছে যে তারা সফলভাবে প্রতিটি মোবাইল ওয়ারহেড আলাদা হওয়া এবং দিক নিয়ন্ত্রণের পরীক্ষা করেছে। একটি মধ্যম পাল্লার কঠিন জ্বালানি ব্যবহার করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যেই প্রথম পর্যায়ের ইঞ্জিন ব্যবহার করা হয়, এই অস্ত্রে সেটি ব্যবহার করা হয়েছে। সেই সাথে এতে 3টি ওয়ারহেড এবং একটি ডিকয় স্থাপন করা হয়েছে বলে জানা গেছে। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, প্রার্থিতা প্রত্যাহারের চাপে পড়েছে বাইডেন। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে জো বাইডেনের প্রতি জোরালো আহ্বান জানানো হচ্ছে। এবার প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ডও তাকে স্বেচ্ছায় সরে যেতে আহ্বান জানিয়েছেন। এটি তার দেশসেবা হবে বলে মন্তব্য করা হয়েছে। নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কে ধরাশয়ী হওয়ার পর জো বাইডেনের এই ধরনের আহ্বানের মুখে পড়েছেন। অনেকে সরাসরি তাকে দুর্বল বলেও আখ্যায়িত করেছেন, এমনকি তার নিজ দল ডেমোক্র্যাটদের কর্মীরাও হতাশ। আনাদোলু এজেন্সি, রয়টার্স ও CNN এর প্রতিবেদনে বলা হয়, আসন্ন নির্বাচনে তাকে সরে দাঁড়িয়ে অন্য ডেমোক্র্যাটদের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ড। কারণ বাইডেনের শারীরিক অবস্থা লড়াই করার মতো নয়। তিনি সরে গেলে চ্যালেঞ্জের মুখে পড়বেন বাইডেন। অন্যথায় ট্রাম্পের সঙ্গে লড়াই করার যোগ্যতা বাইডেনের নেই। বাইডেনের পত্রিকাটির সম্পাদকীয় বোর্ড বলেছে, প্রেসিডেন্ট বাইডেন ও ট্রাম্পের মধ্যে বৃহস্পতিবার বিতর্ক অনুষ্ঠিত হয় এবং এতে প্রমাণ হয়েছে যে 81 বছর বয়সী বাইডেন নিজের পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। এতে বলা হয়, বাইডেন এখন সবচেয়ে বড় ও যে জনসেবা করতে পারেন সেটা হলো ঘোষণা করা যে তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাবেন না।